আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। যারা দেখছেন প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমার ছাত্রছাত্রী যারা দেখছে তাদেরকে জানাই, তোমরা তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র, কলম, স্কেল, ক্যালকুলেটর, বই খাতা নিয়ে বসো। সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভার্চুয়াল ক্লাসে। Bismillahir Rahmanir Rahim. Welcome to the presentation on digital contents by MD ইমরান আলী। আমার পরিচয় আপনারা দেখতে পাচ্ছেন, লেকচারার 30তম BCS, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, গভট MM সিটি কলেজ খুলনা। যাদের জন্য আমার এই আয়োজন তারা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। আমার আলোচ্য বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অষ্টম অধ্যায়, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব, অর্থাৎ অবচয়ের অধ্যায়, যেটা IAS 16 অনুযায়ী আলোচিত হয়েছে। এটা আমার দ্বিতীয় আলোচনা অবচয়ের উপর। ইতিমধ্যে আরও একটি আলোচনা তোমাদের উদ্দেশ্যে আমি আমার ইউটিউবে ইজি লার্নিং চ্যানেলে ছেড়েছি। এটা দ্বিতীয় আলোচনা, যেখানে তোমরা আলোচনা একের পরবর্তী আলোচনাগুলো এখানে পাবে ইনশাল্লাহ। আমরা পূর্ব অধ্যায়ের একটু পাঠ ঝালাই করতে চাই, কয়েকটা বিষয় আমরা আরেকবার একটু দেখতে চাই। তবে তার আগে এই অধ্যায়ের পাঠ পরিকল্পনা আমরা দেখব। প্রথমে আমরা দেখব এই অধ্যায়ের পূর্ব পাঠ ঝালাই, তারপর দেখব স্থায়ী সম্পদ ক্রয়, প্রতিস্থাপন এবং বিক্রয়ের জাবেদা কীভাবে করতে হয়। এরপর আমরা দেখাবো খতিয়ান বা হিসাবসমূহ কীভাবে করতে হয়, অবচয় খরচ, মেশিন এবং অবচয় সঞ্চিত নগদ বা ব্যাংক নামক খতিয়ান কীভাবে করতে হয়। এরপর আমরা আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে উপস্থাপন করতে হয় তা আমরা শিখব। এখান থেকে আমরা কি কি শিখতে পারবো সেটা একটু আলোচনা করি। সম্পদ ও তার শ্রেণী বিভাগ শিখবা, দৃশ্যমান, অদৃশ্যমান এবং প্রাকৃতিক সম্পদের পার্থক্য শিখতে পারবা, অবচয় কী তা শিখতে পারবা, বার্ষিক অবচয় নির্ণয়ের পদ্ধতিসমূহ শিখবে, সম্পদের ক্রয় বিক্রয়ের জাবেদা ও খতিয়ান শিখবে, বার্ষিক অবচয়, অবচয় সঞ্চিতির জাবেদা, খতিয়ান ইত্যাদি শিখবে। অবচয় সম্পদ সম্পর্কিত আয় বিবরণী এবং আর্থিক বিবরণী তোমরা শিখতে পারবে। এ অধ্যায়ের পূর্ব পাঠ ঝালাই। পূর্ব পাঠে আমরা দেখেছি, আমরা যা শিখেছি সেটা আরেকবার একটু ঝালাই করে নিতে চাই, যে তোমরা মনে আছে কিনা তোমাদের। যেমন সম্পদ কি? সম্পদ হচ্ছে এমন এক ধরনের বস্তু যা ব্যবহারের জন্য ক্রয় করা হয়, দীর্ঘমেয়াদী এবং ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি আছে এবং দরকারে এই দ্রব্যটি বিক্রি করা যায়। অর্থাৎ সম্পদ এমন এক ধরনের বস্তু যা দীর্ঘমেয়াদী উদ্দেশ্যে কেনা হয়, আবার বিক্রির উদ্দেশ্যে কেনা হয় না, এবং এটা ব্যবহার করলে ক্ষয়ক্ষতি হয়, পাশাপাশি এটাকে ইচ্ছা করলে নগদে রূপান্তর করা যায়। ভগ্নাবশেষ মূল্য কি? এই যে সম্পদটা কিনলাম, এই সম্পদটা নির্দিষ্ট আয়ুষ্কাল শেষে যখন আর ব্যবহার উপযোগী থাকবে না, তখন ওই অনুপযোগী দ্রব্যটা বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তাকে বলা হবে ভগ্নাবশেষ মূল্য। এরপর আমরা দেখব অবচয় কি। স্থায়ী সম্পদের ক্ষয়ক্ষতি, এটা এক ধরনের অনগদ ব্যয়, অর্থাৎ স্থায়ী সম্পদ ব্যবহারের কারণে যতটুকু ক্ষয়ক্ষতি হয় ততটুকু ক্ষয়ক্ষতিকেই অবচয় বলে। বার্ষিক অবচয় কি? মানে আয়ুষ্কালে, মানে যতদিন সম্পত্তিটা চলবে, টোটাল এই সময়ের ভিতরে মোট যতটুকু অবচয় হবে সেই অবচয়কে অবচয়যোগ্য মূল্য বলে। আর সেই অবচয়যোগ্য মূল্যের ভিতরে নির্দিষ্ট এক বছরের অবচয় বা এক বছরের অংশকে বলা হয় বার্ষিক অবচয়। আয়ুষ্কাল কি? আয়ুষ্কাল হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয়ের পর আনুমানিক কত বছর ধরে সম্পদটা টিকবে। আর সম্পদের অর্জন মূল্য কি? সম্পদের অর্জন মূল্য হচ্ছে ওই সম্পত্তিটা আমি কিনে এনে আমার দোকানে বসানোর আগ পর্যন্ত যত রকম খরচ আছে সব খরচ ক্রয় মূল্যের সঙ্গে যুক্ত করে যে মোট অ্যামাউন্ট পাওয়া যায় তাকে সম্পদের অর্জন মূল্য বলে।
আমরা সূত্রে দেখতে পাচ্ছি সম্পদের অর্জন মূল্য সমান সমান সম্পদের ক্রয় মূল্য যোগ অন্যান্য আনুষঙ্গিক ব্যয়। অবচয়যোগ্য মূল্য কি? অবচয়যোগ্য মূল্য এটা আমি আগে একবার আলোচনা করেছি, এখানে সূত্র দেওয়া আছে সম্পদের অর্জন মূল্য মাইনাস ভগ্ন অবশেষ মূল্য। আর সম্পদের পুস্তক বা বই মূল্য কি? সম্পদের পুস্তক বা বই মূল্য হচ্ছে সম্পদের অর্জন মূল্য মাইনাস অবচয় সঞ্চিতি। অর্থাৎ একটি সম্পদের পুস্তক মূল্য বা বই মূল্য বা বুক ভ্যালু বা ক্রম হ্রাসকৃত মূল্য ইত্যাদি যে নামেই ডাকা হোক না কেন, তার সূত্র হচ্ছে ওই নির্দিষ্ট তারিখের সম্পদের অর্জন মূল্য থেকে যদি ওই নির্দিষ্ট তারিখে অবচয় সঞ্চিতি বাদ দেওয়া যায়, তাহলে সম্পদের পুস্তক মূল্য বা বই মূল্য বা বুক ভ্যালু বা বহি মূল্য পাওয়া যায়। তো তাহলে আমরা পূর্ব পাঠ ঝালাই করলাম, যা আমরা গত ক্লাসে শিখেছি। এবার আমরা শিখব বার্ষিক অবচয় নির্ণয়ের পদ্ধতিসমূহ। বার্ষিক অবচয় নির্ণয়ের পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক অবচয় নির্ণয়ের বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। এক এক ধরনের প্রতিষ্ঠানে এক এক পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে। তোমরা কোন পদ্ধতি অনুসরণ করবে তা প্রশ্নে দেওয়া থাকবে। যেমন সরলরৈখিক পদ্ধতি বা সমকিস্তি বা স্থির কিস্তি পদ্ধতি, একই নাম সংক্ষেপে ইংরেজিতে বলা হয় স্ট্রেট লাইন। 2 নম্বর ক্রমহ্রাসমান জের, ইংরেজিতে বলা হয় রিডিউসিং বা ডিক্লাইনিং পদ্ধতি। 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ দ্বৈত ক্রমহ্রাসমান জের বা ডাবল রিডিউসিং বা ডাবল ডিক্লাইনিং পদ্ধতি। 4 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ বর্ষ সংখ্যার সমষ্টি, ইংরেজিতে বলা হয় সাম অফ ইয়ার ডিজিটস, এটাকে বর্ষপঞ্জী পদ্ধতিও বলা হয়। আমরা 5 নম্বরে আরও একটা পদ্ধতি দেখতে পাচ্ছি কাজের একক পদ্ধতি, যাকে ইংরেজিতে বলা হয় ইউনিটস অফ অ্যাক্টিভিটি। এটা 2 রকম, একটা হচ্ছে উৎপাদন একক পদ্ধতি আর একটা হচ্ছে যন্ত্র ঘন্টা হার বা যন্ত্র ঘন্টা একক পদ্ধতি। আমরা গত আলোচনাতেও একটা উদাহরণ আলোচনা করেছিলাম বিডি ফিল্মস লিমিটেড এর, যেটা মূলত আমার ইজি অ্যাকাউন্টিং বই থেকে সংগ্রহ করা হয়েছে। তোমরা এই অঙ্কটা আগে একবার করেছো, এখানে আমি এই অঙ্কটা নিয়ে আরও কিছু আলোচনা করতে চাই। যেমন কতগুলো করণীয় তোমরা দেখতে পাচ্ছ, যেমন করণীয় একই মেশিনের অর্জন মূল্য কত, মেশিনটির অবচয়যোগ্য মূল্য কত, যেগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করে দেখিয়েছি। 3 নম্বরে দেখেছি নিম্নোক্ত পদ্ধতিতে মেশিনটি 2016, 17 এবং 18 সালের অবচয় সারণী নির্ণয় করো। আমরা 6টা পদ্ধতিতেই বেসিক্যালি 5টা হলেও পঞ্চম পদ্ধতি তো 2 ভাগে বিভক্ত, অর্থাৎ 6টা পদ্ধতি বলা যেতেই পারে। 6টা পদ্ধতিতেই আলোচনা করেছি আমার লেকচার 1-এ অবচয়ের উপরে। 4 নম্বরে বলা হচ্ছে যে উপরোক্ত ক এবং খ পদ্ধতিতে, মানে সরলরৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতি, দুটো পদ্ধতি অনুসরণ করেই 16 এবং 17 সালের জাবেদা করতে হবে। তো আমরা এখান থেকে কিছু এখন করব আর বাদ বাকি পরের ভিডিওতে করব। আর ইতোমধ্যে প্রথম দিকের 1-2 করণীয় আমরা আগের আলোচনায় দেখেছি। তোমরা যারা ভিডিওটি নতুন দেখছো তারা আগের ভিডিওটি দেখে আসতে পারো। তারপরেও আমি 1 নং, 2 নং, 3 নংয়ের সংক্ষেপে এখানে সমাধান দেখিয়ে দিয়েছি। যেমন 1 নংয়ে মেশিনটির মোট বা অর্জন মূল্য তোমরা দেখতে পাচ্ছ 22,50,000 টাকা, সবগুলো আনুষঙ্গিক খরচ যোগ করে 22,50,000 টাকা হয়েছে। 2 নম্বর হচ্ছে মেশিনটির অবচয়যোগ্য মূল্য কত। আমি আগেই বলেছি মেশিনটির অবচয়যোগ্য বের করার ক্ষেত্রে সম্পদের মোট মূল্য বা অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয়। বাদ দিলে আমরা পাই মেশিনের অবচয়যোগ্য মূল্য বা মোট অবচয়। যেমন আমার সম্পত্তির মোট মূল্য ছিল 22,50,000 টাকা, যেখান থেকে আমি ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা বাদ দিয়ে 22 লক্ষ টাকা থাকছে, যেটা হচ্ছে মেশিনের অবচয়যোগ্য মূল্য, যাকে মোট অবচয়ও বলে। এবার সমাধান 3-এ তোমরা দেখতে পাচ্ছ নিম্নোক্ত পদ্ধতিতে মেশিনটির বার্ষিক অবচয় বা অবচয় সরণ তৈরি করো। প্রথমে প্রশ্ন কয়ে আলোচনা করা হয়েছে স্থির কিস্তি বা সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করো 16 এবং 17 এবং 18 সালে। তো 16, 17, 18, 3 সালে প্রত্যেক বছরই সরলরৈখিক পদ্ধতিতে অবচয় সমান থাকবে, যেটা সব সময় সমান কিস্তিতে থাকে বলে একে সমকিস্তিও বলা হয়ে থাকে। যেটা বের করার নিয়ম হলো মেশিনের অবচয়যোগ্য মূল্য ভাগ আয়ুষ্কাল। যেখানে আমরা বের করেছিলাম অবচয়যোগ্য মূল্য 22 লক্ষ টাকা আর আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। তাহলে 22 লক্ষ টাকাকে 10 দিয়ে ভাগ করলে হয় 2,20,000 টাকা, যা প্রত্যেক বছরের অবচয়।
অর্থাৎ 16, 17 এবং 18 প্রতি সালেই বার্ষিক অবচয় হবে 2,20,000 টাকা। এরপর আমরা এটাকে যদি অবচয় সারণী করি, তোমরা দেখতে পাচ্ছ 3টা কলাম, সাল, বার্ষিক অবচয় এবং অবচয় সঞ্চিতি। তা যার যার সালে বার্ষিক অবচয় বসানো হলো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতি বছরই অবচয়টা ক্রমযোজিতভাবে যোগ হতে হতে নামছে। যেমন প্রথম বছর ছিল 2,20,000 টাকা, দ্বিতীয় বছরও 2,20,000 হয়েছে, যা গত বছরের সঙ্গে যোগ করে হয়েছে 4,40,000 টাকা। তৃতীয় বছরও তাই, 4,40,000-এর সঙ্গে তৃতীয় বছরে 2,20,000 যোগ করে হয়েছে 6,60,000 টাকা। এবার আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতি দেখব। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে একটা সাধারণত হার থাকবে, যে হারে প্রতি বছর অবচয় ধরতে হয়। মনে রাখতে হবে, ক্রমহ্রাসমান জের পদ্ধতি এবং দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এই দুটো পদ্ধতিতে সবসময় অবচয় নির্ণয় করতে গেলে একটা রেট থাকতে হবে। রেট না থাকলেও আমাদেরকে বের করে নিতে হবে। এবং এই দুটো পদ্ধতিতে সবসময় অবচয় ধরতে হয় সম্পত্তির মোট মূল্য, অর্থাৎ অর্জন মূল্যের উপরে। তো আমি নিচে দেখো লেখা আছে, ক্রমহ্রাসমান পদ্ধতি সম্পত্তির মোট মূল্যের উপর অবচয় ধরতে হয়। নিচের আবার এটাও লিখেছি যে ক্রমহ্রাসমান ও দ্বৈত ক্রমহ্রাসমান পদ্ধতির সম্পদের মোট মূল্যের উপর অবচয় ধরতে হয়। তো আমরা সরণি দেখতে পাচ্ছি ক্রমহ্রাসমান জের পদ্ধতি, যেখানে 2016 সালে সম্পত্তির মোট মূল্য হলো 22,50,000 টাকা। তার পাশের কলামে হচ্ছে অবচয়ের হার 10%। তোমরা তার আগে খেয়াল করে কীভাবে কলামটি কাটতে হয়। এখানে মোট কলাম রয়েছে 6টি, যার 1 নম্বরে থাকবে সাল মানে বছর, 2 নম্বরে মেশিনের প্রারম্ভিক মূল্য অর্থাৎ শুরু হবে সম্পত্তির অর্জন মূল্য থেকে, 3 নম্বরে হচ্ছে অবচয়ের হার, হার অঙ্কে দেওয়া থাকবে, না দেওয়া থাকলে বের করতে হবে। 4 নম্বরে দেওয়া আছে বার্ষিক অবচয়। বার্ষিক অবচয় বের হবে ওই যে 2 নং কলামে যে 22,50,000 টাকা রয়েছে, তার উপর 3 নং কলামের অবচয়ের হার 10% চার্জ করলেই 4 নং কলামের বার্ষিক অবচয় বের হবে 2 লক্ষ, দেখো বের হয়েছে 25,000 টাকা। যার নিচে কিন্তু আমি বক্সের ভিতরে তার হিন্টস দিয়ে দিয়েছি। 5 নং কলামে হচ্ছে অবচয় সঞ্চিত, অর্থাৎ 4 নং কলামে যা থাকবে সেগুলো প্রতি বছর যোগ হয়ে হয়ে সঞ্চিতি বা ক্রমযোজিত হতে থাকবে 5 নং কলামে। আর 6 নং কলাম হচ্ছে ক্রমহ্রাসমান জের। ক্রমহ্রাসমান জের মানে হলো 2 নং কলামে আমি বছরের শুরুতে যে অর্জন মূল্য নিয়ে শুরু করলাম, সেখান থেকে ওই বছরই যে বার্ষিক অবচয় হবে তা বাদ দেওয়ার পর যেটা থাকবে তাকে ক্রমহ্রাসমান জের বলে। এই ক্রমহ্রাসমান জের 2 নং কলাম থেকে 4 নং বাদ দিয়ে যেমন বের করা যায়, তেমন আর একটা পদ্ধতি হলো যে সালে আমরা ক্রমহ্রাসমান জের বা পুস্তক মূল্য বের করব, এই ক্রমহ্রাসমান জেরকে পুস্তক মূল্যও বলা হয়। যে সালে আমরা পুস্তক মূল্য বা ক্রমহ্রাসমান জের বের করব, সেই সালের অবচয় সঞ্চিতির টাকা যদি আমি অর্জন মূল্য থেকে বাদ দিই, তাহলেও আমার ক্রমহ্রাসমান জের বা পুস্তক মূল্য বের হবে। তো সেভাবে তোমরা দেখো 2016 সালে আমার পুস্তক মূল্য বা ক্রমহ্রাসমান জের বের হয়েছে 22,50,000 টাকা থেকে 2,25,000 বাদ দিলে থাকে 20,25,000, যেটা পরের বছর অর্থাৎ 2017 সালের 2 নং কলামে বসে যাবে মেশিনের প্রারম্ভিক মূল্য হিসেবে। আমরা 20,25,000 টাকা বসিয়েছি, তার উপর আবার 10% করে বার্ষিক অবচয় হলো 2,02,500। এইবার এই 2,02,500 গত বছরের অবচয় 2,25,000-এর সঙ্গে যোগ হয়ে হলো 4,27,500। এইবার আমার ক্রমহ্রাসমান জের বের হচ্ছে, দেখো শুরুতে ছিল 20,25,000, সেখান থেকে বার্ষিক অবচয় 2,02,500 বাদ দিয়ে আমার থাকবে 18,22,500 টাকা। আমি যদি এভাবে না বের করে যদি বের করি যে আমার অর্জন মূল্য 22,50,000 টাকা থেকে 2017 সালের অবচয় সঞ্চিতি 4,27,500 টাকা বাদ দিয়ে বের করব, তাও একই ফিগারই আসবে, অর্থাৎ 18,22,500 টাকাই আসবে। এবার 2018 সালের দিকে যাই, একই পদ্ধতিতে 17 সালের শেষে যেটা ছিল 18,22,500, সেটা 18 সালের শুরুতে বসবে 18,22,500 আমরা বসালাম, তার উপর 10% অবচয় হলো 1,82,250 এবং অবচয় সঞ্চিতি হলো 6,09,750 টাকা, যেটা 6,09,750 টাকা যদি আমি আমার অর্জন মূল্য থেকে বাদ দিই অর্থাৎ 22,50,000 টাকা থেকে, তাহলে আমার ক্রমহ্রাসমান জের থাকে 16,40,250 টাকা। বন্ধুরা, যদি কোনো অঙ্কে হার দেওয়া না থাকে তাহলে সে হার আমরা কিভাবে বের করব, একটা সূত্র দেখো এখানে আমি লিখে দিয়েছি, তারপরে মুখে বলছি যাতে তোমরা বুঝতে পারো।
যদি কোনো অঙ্কে হার দেওয়া না থাকে তাহলে হার বের করার নিয়ম হচ্ছে 100 ভাগ আয়ুষ্কাল করে যেটা হবে তার সঙ্গে গুণ করতে হবে 2। অর্থাৎ ধরো কোনো প্রতিষ্ঠানে যদি আয়ুষ্কাল থাকে 5 বছর, তাহলে তার হার হবে 100 ভাগ 5, মানে তাহলে কত বের হলো 20। তার সঙ্গে গুণ করতে হবে 2, অর্থাৎ 20 গুণ 2 সমান 40% হবে তার হার। যদি কোনো প্রতিষ্ঠানের আয়ুষ্কাল হয় 10 বছর, তাহলে তার হার বের হবে 100 ভাগ 10, অর্থাৎ তাহলে 100কে 10 দিয়ে ভাগ করলে থাকে 10, তার সঙ্গে গুণ 2 করলে হবে 20, অর্থাৎ তখন হার হবে 20%। মনে রাখতে হবে ক্রমহ্রাসমান বা দ্বৈত ক্রমহ্রাসমান উভয় ক্ষেত্রেই যদি কখনো হার দেওয়া না থাকে, এই একটা সূত্র দিয়ে আমাদের হার বের করতে হবে এবং সেই হার দিয়েই আমাদের অবচয় সারণী তৈরি করতে হবে। আর যদি কখনো হার দেওয়া থাকে ক্রমহ্রাসমান জেরের, তাহলে ওই হারেই ক্রমহ্রাসমান জের থাকবে। আর একই ক্ষেত্রে যদি দ্বৈত ক্রমহ্রাসমান থাকে, তাহলে ক্রমহ্রাসমানের যে হার থাকে সেই হারের সঙ্গে গুণ 2 করে দ্বৈত ক্রমহ্রাসমানের হার বের করে তখন দ্বৈত ক্রমহ্রাসমানের অবচয় সারণী করতে হবে। কিন্তু যদি কখনো হার দেওয়া না থাকে, তখন ক্রমহ্রাসমান হোক আর দ্বৈত ক্রমহ্রাসমান হোক, উভয় ক্ষেত্রেই আমরা এই একই সূত্র প্রয়োগ করেই ক্রমহ্রাসমান পদ্ধতিতে বা দ্বৈত ক্রমহ্রাসমান পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার বের করব। আরও একটা সূত্র রয়েছে, যে সূত্রটা প্রয়োগ করে তোমরা অবচয়ের হার বের করতে পারো, যদিও এটা বহুল প্রচলিত না, অনেকেই ব্যবহার করে থাকে। যেমন থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে 1 মাইনাস রুট ওভার এন, রুটের ভিতর থাকবে সালভেজ ভ্যালু, ভাগ করতে হবে হলো ভ্যালু অফ অ্যাসেটস দিয়ে, অর্থাৎ রুটের উপর পাওয়ার থাকবে হচ্ছে এন, আর ভিতরে সালভেজ ভ্যালুকে ভাগ দেবো আমি অ্যাসেটসের অর্জন মূল্য দিয়ে। তো এই সূত্রটার কোনো বইতে তোমরা আলোচনা দেখতে পাবে, যদিও এটার প্রয়োগটা তুলনামূলক কম। তো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় সারণী যেমন, দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতির অবচয় সারণীও ঠিক একই রকম। তোমরা 3-এর গতে দেখতে পাচ্ছ, এটা নিজেরা প্র্যাকটিস করবে। আমরা এবার কাজের একক পদ্ধতি, ইউনিটস অফ অ্যাক্টিভিটি সম্পর্কে হালকা আলোচনা করব, যেখানে উৎপাদন একক পদ্ধতি, যান্ত্রিক ঘণ্টাহার পদ্ধতি আলোচনা করা হয়েছে। যদিও আগের ক্লাসে এটার আলোচনা হয়েছে, এখানে আলোচনা করার আসলে সময় নষ্ট করা ঠিক হবে না, তোমরা ওই ভিডিওটা দেখে নিবে, যা এই একইভাবে তার সারণী তৈরি করেছে। বর্ষপঞ্জি পদ্ধতির আলোচনাটাও ভিডিও একে রয়েছে, তোমরা ওইখানে আলোচনাটা দেখে নিবে। এবার আমরা অবচয় অধ্যায়ের জাবেদ এবং খতিয়ানটা শিখব, যেটা মূলত এই অধ্যায়ের মূল আকর্ষণ। তো হিসাবের প্রাথমিক বইতে তোমরা যে জাবেদ ও খতিয়ান শিখেছ, এখানে সেই জাবেদ এবং খতিয়ানই করতে হবে। তোমরা জাবেদ অধ্যায়ে সম্পত্তির যে অবচয়ের জাবেদা শিখেছো, ঠিক সেম জাবেদা, অবচয় ডেবিট, অবচয় সঞ্চিতি ক্রেডিট। তো সেই জাবেদা করার ক্ষেত্রে যদি সেই জাবেদাই করতে হয়, তাহলে আমরা এতক্ষণ আলোচনায় যে অবচয়ের পদ্ধতিগুলো শিখলাম তার প্রয়োগ কোথায়, এটা একটা প্রশ্ন হতে পারে। এই প্রশ্নের উত্তর হচ্ছে, জাবেদা তোমরা যা শিখেছো সেই জাবেদাই অক্ষুণ্ণ আছে, ওই জাবেদাই তোমাদের করতে হবে। তবে তোমরা জাবেদা অধ্যায়ে অবচয় জাবেদা করার সময় অবচয়ের টাকা কত তা অঙ্কে দেওয়া থাকে, কিন্তু এইখানে অবচয় অধ্যায়ে এসে অবচয়ের টাকা কত তা তোমাকে বের করতে হবে। আর এক্ষেত্রে কোন পদ্ধতিতে তুমি ওই টাকাটা বের করবা তা নির্ভর করবে প্রশ্নে উল্লেখিত পদ্ধতির উপর। যে পদ্ধতি বলবে সেই পদ্ধতিতে তোমাকে বার্ষিক অবচয় নির্ণয় করে অবচয়ের টাকাটা দেখাতে হবে। এক্ষেত্রে জাবেদা যা আছে তাই, শুধু টাকার ফিগারটা নির্ভর করবে কোন পদ্ধতি তুমি হিসাব করছো। তোমাদের আরেকটু স্মরণ করিয়ে দিই, তোমাদের জাবেদা অধ্যায়ের আলোচনা তোমরা দেখবা হিসাবের প্রাথমিক আলোচনা বা মৌলিক আলোচনা নামে একটা আলোচনা আমার রয়েছে ইউটিউবে, সেটা তোমরা দেখে নিবে, যেখানে কিল দেয়া কনসেপ্টে তোমাদের সংক্ষেপে শিখিয়ে দেওয়া হয়েছে। সেটা আরেকবার স্মরণ করিয়ে দিই, যে দেখো কিল দেয়া, যেখানে দেয়ার প্রথম অক্ষর হলো DEA, ডি মানে আমি এখানে এই তিনটাকে ডেবিট ধরবো, CIL কিলের প্রথম অক্ষর C যেটাকে, এবং এই তিনটাকে ক্রেডিট ধরবো। তো দেয়া ইকুয়াল টু কিল, এই কনসেপ্টটা মাথায় থাকলে তোমাদের জাবেদায় সমস্যা হবে না। যেখানে ডিতে ড্রয়িংস, ইতে এক্সপেন্স, এতে অ্যাসেটস, আর সিতে ক্যাপিটাল, আইতে ইনকাম, এলে লায়াবিলিটিস।
তোমরা নিচে দেখতে পাচ্ছ দেয়ার বাংলা অর্থগুলো আমি লিখে দিয়েছি। উত্তোলন, ব্যয় এবং সম্পদ, এর বেস ডেবিট, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আবার কিলের বাংলা যেমন মূলধন, আয় এবং দায়, এর বেস ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট কিন্তু বৃদ্ধি পেলে ক্রেডিট। এ বিষয়ে তোমরা ওই ভিডিওটা দেখে নিবা, হিসাব বিজ্ঞানের মৌলিক আলোচনার অধ্যায় ভিডিওটা দেখে নিবে, যেখানে কিল দিয়ে কনসেপ্টে তোমরা মোট 6টি জিনিস শিখেছ। তার ভিতর থেকে এখন সম্পদ এবং ব্যয়ের আইটেমের প্রয়োগ বেশি দেখবা। সম্পদ এবং ব্যয় উভয়ের বেজই কিন্তু ডেবিট। এক্ষেত্রে সম্পদ এবং ব্যয় উভয়ই বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আচ্ছা, এই অধ্যায়ে আমরা যে জাবেদাগুলো শিখব তাকে আমরা মোটামুটি 4টি ভাগে ভাগ করব। 1 নম্বরে হলো সম্পদ ক্রয়ের জাবেদা, 2 নম্বর হচ্ছে অবচয়ের জাবেদা, 3 নম্বর হচ্ছে সম্পদ বিক্রয়ের জাবেদা, 4 নম্বর হচ্ছে সম্পদ প্রতিস্থাপনের জাবেদা। এক্ষেত্রে সম্পদ ক্রয়ের জাবেদা হবে যে বছর যে তারিখে আমি সম্পদ কিনবো শুধুমাত্র ওই তারিখের জন্যই এই সম্পদ ক্রয়ের জাবেদা হবে। আর অবচয়ের জাবেদা হচ্ছে অবশ্যই প্রতি বছর শেষে অর্থাৎ 31 ডিসেম্বর তারিখে অবচয়ের জাবেদা দেখাতে হবে। এক্ষেত্রে যদি কখনও সম্পদ বিক্রি করা হয় তাহলে যে তারিখে সম্পদ বিক্রি করা হলো ওই তারিখ পর্যন্ত অবচয় হিসাব করে অবচয় নির্ণয় করে জাবেদা করতে হবে। 3 নম্বর হচ্ছে সম্পদ বিক্রয়ের জাবেদা। সম্পদ বিক্রয়ের জাবেদার ক্ষেত্রেও ঠিক তাই, যে তারিখে সম্পদ বিক্রি করব যে সালে, ওই সালের ওই তারিখে সম্পদ বিক্রয়ের জাবেদা দেখাবো। আর সম্পদ প্রতিস্থাপনের জাবেদাও ঠিক তাই, ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে যখন প্রতিস্থাপন করব সেই সালের ঠিক সেই তারিখেই আমি সম্পদ প্রতিস্থাপনের জাবেদা দেখাবো। তার মানে প্রশ্নে সম্পদ ক্রয়, বিক্রয় এবং প্রতিস্থাপনের কথা উল্লেখ থাকলে যে তারিখ উল্লেখ থাকবে সেই তারিখে জাবেদা করতে হবে। তবে অবচয়ের ক্ষেত্রে তারিখ উল্লেখ থাক আর না থাক, অবচয় আমাকে অবশ্যই নির্ণয় করতে হবে বছর শেষে, অর্থাৎ প্রতি সালের 31 ডিসেম্বর তারিখে। সম্পদ ক্রয়ের জাবেদা কি? সম্পদের বেস ডেবিট। তো ক্রয়ের কারণে যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে সম্পদ ডেবিট। আর সেই সম্পদ কিনতে গিয়ে আমার যে নগদ টাকা বা ব্যাংক চলে যাচ্ছে বা দেনাদার পাওনাদার তৈরি হচ্ছে, যার কারণে নগদ ক্রেডিট বা ব্যাংক ক্রেডিট। আর পাওনাদার একটা দায় বৃদ্ধি পেলেও ক্রেডিট। তাহলে সম্পদ ক্রয়ের জাবেদা দেখো, আমি তোমাদেরকে আলোচনা করেছি। এখানে উদাহরণ একই বলা হচ্ছে মেশিন নামক সম্পদ ক্রয় নগদে। তাহলে আমার মেশিন নামক সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, এই জন্য মেশিন ডেবিট, আর নগদ নামক সম্পত্তি চলে যাচ্ছে বলে নগদ ক্রেডিট। 2 নম্বর উদাহরণে বলা হচ্ছে মেশিন নামক সম্পদ ক্রয় চেকে, মানে ব্যাংকের মাধ্যমে কিনতেছি, তাহলে মেশিন বৃদ্ধি পাচ্ছে বলে মেশিন ডেবিট, আর ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে বলে ব্যাংক ক্রেডিট। আবার এখানে 3 নম্বর উদাহরণে মেশিন নামক সম্পদ ক্রয় বাকিতে বা নোটে, তো মেশিন সম্পদ বৃদ্ধি পাচ্ছে বলে মেশিন ডেবিট, আর পাওনাদার বা প্রদেয় নোট নামক দায় বৃদ্ধি পাচ্ছে বলে প্রদেয় নোট বা পাওনাদার ক্রেডিট, কারণ দায় বৃদ্ধি পেলেও ক্রেডিট। আমরা জানি যে দায়ের বেস ক্রেডিট, এর জন্য বৃদ্ধি পেলেও ক্রেডিট। তো সম্পদ ক্রয়ের জাবেদা আমরা শিখলাম। এবার অবচয়ের জাবেদা। অবচয় একটা খরচের নাম, ক্ষতির নাম, যার বেজও ডেবিট। তো অবচয় যদি হয় তাহলে অবচয় হিসাব কী করতে হবে? ডেবিট। আর প্রতি বছর ওই অবচয় কেটে আমরা সঞ্চয় করে থাকি। সঞ্চয় এক ধরনের মূলধন জাতীয় আইটেম, যে মূলধনের বেজ হচ্ছে ক্রেডিট। তাই অবচয় সঞ্চিতি মালিকের আয়ের অংশ থেকে কেটে সঞ্চয় করা হয়, যেটাকে মূলধন জাতীয় আইটেম বলা হয়। এই অবচয় সঞ্চিতি প্রতি বছর যতটুকু জমানো হয় ততটুকুকে এজন্য ক্রেডিট করতে হয়। তাহলে অবচয় খরচের জাবেদা হবে অবচয় খরচ ডেবিট, অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় মেশিন ক্রেডিট। আমরা একটা জিনিস খেয়াল করব, অবচয় সঞ্চিতিকে পুঞ্জীভূত অবচয় নামেও ডাকা হয়। এই অবচয় একটা খরচ যেহেতু ডেবিট হলো, মনে রাখতে হবে অবচয়ের জাবেদা আমরা বছর শেষে করে থাকি, আর বছর শেষে সাধারণত সমাপনী জাবেদাও করা হয়ে থাকে। তো অবচয় ডেবিট, অবচয় সঞ্চিতি ক্রেডিট, এই একটা ডেবিট একটা ক্রেডিটের ভিতরে অবচয় খরচ একটা খরচের আইটেম। খরচের আইটেমটাকে সবসময় বছর শেষে বন্ধ করতে হয়। তোমরা জানো, যারা কার্যপত্র অধ্যায় করেছো সেখানে আলোচনা করা হয়েছিল বা সেখানে রয়েছে, বছর শেষে সাধারণত 4টা বা 5টা আইটেম বন্ধ করতে হয়, যার জন্য সমাপনী জাবেদা করতে হয়। তা বিশেষ করে
বিশেষ করে যে চারটা, সেই চারটার ভিতরে হলো সকল ব্যয় আইটেমগুলো বন্ধ করতে হয়, আয় আইটেমগুলো বন্ধ করতে হয়, উত্তোলন বন্ধ করতে হয়, এবং আয় এবং ব্যয়ের যে পার্থক্য অর্থাৎ নিট লাভ বা নিট ক্ষতি যেটা হয়, সেই নিট লাভ বা নিট ক্ষতির জন্য আর একটা জাবেদা করতে হয়। মোট চারটা জাবেদা করতে হয় সমাপনী করার জন্য, অর্থাৎ সমাপনী জাবেদা করতে হয়। তো যেহেতু এখানে অবচয় খরচ একটা খরচ বছর শেষে হচ্ছে, এই জন্য অবচয় খরচের জন্য আর একটা জাবেদা করতে হবে, যেটাকে বলা হয় সমাপনী জাবেদা, ইংরেজিতে বলে ক্লোজিং এন্ট্রি। তোমরা দেখতে পাচ্ছ আমরা ক্লোজিং এন্ট্রি করেছি 2 নম্বর জাবেদায়, যেখানে শিরোনাম দিয়েছি অবচয় হিসাব বন্ধ করার জন্য। এটার সিস্টেম হচ্ছে, আগে করেছিলাম অবচয় খরচ ডেবিট, এখন করব অবচয় খরচ ক্রেডিট। আর তাহলে ডেবিটে কি করব? ডেবিট করব হলো আয় বিবরণী, কারণ এই হিসাব বন্ধ করার ক্ষেত্রে আয় বিবরণীর মাধ্যমেই হিসাবটি বন্ধ করতে হয়, কারণ এই আয় এবং ব্যয়ের আইটেমগুলোই সরাসরি আয় বিবরণীতে স্থানান্তরিত হয় এবং এইভাবেই হিসাবগুলো বন্ধ হয়। তাহলে আমরা অবচয়ের জন্য জাবেদা পেলাম দুটো, একটা হচ্ছে অবচয় খরচ ডেবিট, অবচয় সঞ্চিতি ক্রেডিট, আর একটা হচ্ছে বন্ধ করার জন্য আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা একটু পজ করে এই প্রশ্নটা তুলে নাও। এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা করে নেক্সট আমাকে কমেন্টস বক্সে তোমাদের ছবিগুলো পাঠাবে, আমি মিলিয়ে দেখব যে আলোচনা করলাম সে আলোচনার আলোকে এটা হয়েছে কিনা। আমরা আর একটা উদাহরণে যাওয়ার আগে সম্পদ বিক্রয়ের জাবেদা একটু শিখব। সম্পদ বিক্রয় করার সময় আমরা আগেই বলেছি সম্পদের বেজ হচ্ছে ডেবিট, তো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তো আমরা দেখতে পাচ্ছি সম্পদ বিক্রি করলে কিন্তু সম্পদ হ্রাস পাচ্ছে, তখন আমরা সম্পদকে ক্রেডিট করে দেব। এখানে একটা উদাহরণে আমরা দেখতে পাচ্ছি 52,000 টাকা দরের মেশিন বিক্রয় নগদে বা চেকে বা বাকিতে 30,000 টাকা, যার অবচয় সঞ্চিতি 20,000 টাকা। মনে রাখতে হবে, যখন একটা সম্পদ বিক্রি করা হয় তখন ওই সম্পদটা যে তারিখে কেনা হলো সেই কেনার তারিখ থেকে শুরু করে বিক্রয়ের তারিখ পর্যন্ত সময়টায় ব্যবহৃত হয়েছে, এই ব্যবহারের ফলে অবচয় তৈরি হয়েছে। তখন আমরা জাবেদা করেছিলাম অবচয় ডেবিট, অবচয় সঞ্চিতি ক্রেডিট। তো এই যে পরিমাণ যে কয় বছর মাঝে অতিবাহিত হয়েছে সেই কয় বছরের অবচয় আমরা কেটে কেটে কিন্তু অবচয় সঞ্চিতিতে ক্রেডিট করেছিলাম। তো সে অবচয় সঞ্চিতি কিন্তু ক্রেডিটে জমে আছে। তো ওই অবচয় সঞ্চিতি নামে যে পরিমাণ টাকা ক্রেডিট জমা আছে সেই পরিমাণ টাকা এখন আমাকে বিক্রি করার সময় ডেবিট করতে হবে। ফলে পাশাপাশি এই অবচয় সঞ্চিতি যে পরিমাণ ক্রেডিট ছিল সেই পরিমাণ আইটেম ব্যবহার করে আমাকে এখন পুস্তক মূল্য বের করতে হবে। সেটা কেমন? ধরো আমার এখানে সম্পত্তি ক্রয় মূল্য ছিল 52,000 টাকা, আর নিচে লেখা আছে যার অবচয় সঞ্চিতি 20,000 টাকা, অর্থাৎ ইতোমধ্যে 20,000 টাকার সম্পদ আমি ভোগ করে অবচয় খরচ হিসেবে দেখিয়ে অবচয় সঞ্চয় করেছি। তাহলে 52,000 টাকার ভিতর থেকে ইতোমধ্যে আমি সম্পদ ভোগ করে ফেলেছি 20,000 টাকা। তাহলে এই মুহূর্তে আমার সম্পত্তির মূল্য কত আছে, অর্থাৎ পুস্তক মূল্য কত আছে বের করব। 52,000 টাকা থেকে বাদ দেবো এই 20,000 টাকা, তাহলে থাকে কত? 32,000 টাকা। এই 32,000 টাকা হচ্ছে আমার পুস্তক মূল্য, অর্থাৎ এই মুহূর্তে আমার মেশিনটির দাম 32,000 টাকা। তো 32,000 টাকার মেশিন আমি বিক্রি করেছি কত টাকায়? 30,000 টাকায়। তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো 32,000 টাকার মেশিন যদি 30,000 টাকায় বিক্রি করা হয় তাহলে লাভ হচ্ছে না লস হচ্ছে? নিঃসন্দেহে 2,000 টাকা লস হচ্ছে। তাহলে 2,000 টাকা যদি লস হয় তাহলে তার জাবেদা আমরা কিভাবে করব? এক্ষেত্রে জাবেদা হবে, যেহেতু আমি 30,000 টাকা নগদে পাচ্ছি তাহলে নগদ বা ব্যাংক বা প্রাপ্য নোট হবে ডেবিট 30,000 টাকা। যেহেতু আমি 2,000 টাকা ক্ষতি করছি, ক্ষতি হচ্ছে আমার, আর ক্ষতির বেস ডেবিট, সেহেতু আমি লিখব মেশিন বিক্রয় ক্ষতি ডেবিট 2,000 টাকা। আর আমার এতদিন পর্যন্ত অবচয় সঞ্চিতি ক্রেডিট ছিল, এখন আমি ডেবিট করে দিয়ে বন্ধ করে দেব অবচয় সঞ্চিতির হিসাবটি, এই জন্য অবচয় সঞ্চিতি করব ডেবিট 20,000 টাকা। আর টোটাল মেশিনটি এতদিন ছিল মেশিন হিসাব ডেবিট, এখন বিক্রি করার কারণে আর নাই, তাই আমরা মেশিন হিসাবকে ক্রেডিট করে দিচ্ছি, লিখছি মেশিন হিসাব ক্রেডিট 52,000 টাকা। তোমরা ডেবিট 3টে যোগ করে দেখো, মোট 52,000 টাকাই হচ্ছে। তবে এক্ষেত্রে একটা ভিন্ন ভাবে সম্পদ বিক্রয়ের জাবেদা করা যেতে পারে, তা আমরা এখনই শিখব। দেখো
এই সেম জাবেদাটি যখন আমি যদি এইভাবে করতে চাই যে প্রথমেই আমার অবচয় সঞ্চিতিতে যত টাকা আছে সেটা আমি বন্ধ করে নেব, অর্থাৎ এতদিন অবচয় সঞ্চিতি ছিল ক্রেডিট, এখন আমি অবচয় সঞ্চিতি ডেবিট করব। ডেবিট করার কারণে আমার অবচয় সঞ্চিতিটা বন্ধ হয়ে গেল, পাশাপাশি আমার পুস্তক মূল্য বের হয়ে যাবে, কারণ আমি আমার মেশিনকেও এখন ক্রেডিট করে দিব। কারণ সব মেশিন যখন কিনেছিলাম তখন ডেবিট করেছিলাম একসঙ্গে 52,000 টাকা, এখন পর্যন্ত একবারের জন্য মেশিনকে ক্রেডিট করিনি। তো বিক্রি করার টার্গেটে আমি যখন অবচয় সঞ্চিতিকে বন্ধ করছি, অবচয় সঞ্চিতিকে বন্ধ করতে গিয়ে যখন ডেবিট করছি, ঠিক পাশাপাশি মেশিনকেও আমি এখন ক্রেডিট করে দিব। তাহলে প্রথম জাবেদা হলো অবচয় সঞ্চিতি বন্ধ করার জন্য অবচয় সঞ্চিতি ডেবিট 20,000, মেশিন হিসাব ক্রেডিট 20,000। তাহলে আমার মেশিনে কিন্তু আর থাকলো মাত্র 32,000 টাকা। তো সেই 32,000 টাকার মেশিন আমি বিক্রি করতেছি 30,000 টাকায়, তাহলে নগদে পাচ্ছি 30,000 টাকা, এই জন্য নগদ ডেবিট করব 30,000, আর পাচ্ছি না অর্থাৎ ক্ষতি হচ্ছে 2,000, যার জন্য লিখব মেশিন বিক্রয়জনিত ক্ষতি ডেবিট 2,000 টাকা। আর আমার মেশিনে যে এখন ডেবিট ছিল অবশিষ্ট 32,000, সেটাকে এখন আমি মেশিন হিসাব ক্রেডিট করে দিয়েছি 32,000 টাকা, যেহেতু মেশিনটা আমার বিক্রয় করা হয়েছে আর নাই। তাহলে এই দুটো জাবেদার মাধ্যমে তোমরা জাবেদা করতে পারো, যেটা তোমাদের কাজকে সহজ করে দিবে। তো খতিয়ানও একইভাবে হবে, তোমরা দেখতে পাচ্ছ। এটার আলোচনা এখন করব না, আর একটা ক্লাসে করব। লাভের সম্পদ বিক্রয় করলে কী জাবেদা হবে সেটার আমরা একটা উদাহরণ দেখব। একটু আগে দেখলাম 2,000 টাকা ক্ষতিতে সম্পদ বিক্রয় করা হয়েছিল, এখন যদি লাভে সম্পদ বিক্রয় করা হয়, তোমরা উপরে উদাহরণটা দেখতে পাচ্ছ, লেখা আছে 52,000 টাকা দিয়ে ক্রয়কৃত মেশিনটি বিক্রয় করা হলো নগদ বা চেকে বা বাকিতে 35,000 টাকা, যার অবচয় সঞ্চিতি 20,000 টাকা। তাহলে 20,000 টাকা যদি অবচয় সঞ্চিতি হয়, প্রথমে অবচয় সঞ্চিতি জাবেদা আমরা করব। অবচয় সঞ্চিতি ডেবিট 20,000 টাকা, মেশিন ক্রেডিট 20,000 টাকা, তাহলে পুস্তক মূল্য কত বেরোলো? 32,000 টাকা। এই 32,000 টাকা দামের মেশিনটি যদি 35,000 টাকায় বিক্রি করা হয়, তাহলে কত টাকা লাভ হচ্ছে? নিশ্চয়ই তোমরা হিসাব করে ফেলেছো, 3,000 টাকা আমার লাভ হচ্ছে। আর লাভের বেস কি? ক্রেডিট। এই জন্য দেখো দ্বিতীয় জাবেদায় আমরা কি করছি? নগদ বা ব্যাংক বা প্রাপ্য ডেবিট 35,000 টাকা, কারণ আমি বিক্রি করে 35,000 টাকা পাচ্ছি। আবার মেশিন ক্রেডিট 32,000 টাকা, কারণ আমার 52,000 টাকার মেশিনের ভিতরে 20,000 টাকা আগের জাবেদায় ক্রেডিট করেছি, বাকি 32,000 টাকা আমি এখন ক্রেডিট করলাম। তো পেয়েছি 35,000 টাকা, কিন্তু মেশিন ক্রেডিট করেছি 32,000 টাকা। লাভ কত? লাভ হচ্ছে 3,000 টাকা। ওই 3,000 টাকা আমরা লাভ হিসেবে দেখাচ্ছি, মেশিন বিক্রয় লাভ ক্রেডিট 3,000 টাকা। তাহলে লাভের সম্পত্তি বিক্রি করলে কী জাবেদা হবে তাও তোমরা দেখলে। আমরা এবার ছোট্ট একটা উদাহরণ দেখব, যে উদাহরণে বলা হয়েছে রিফাত কোং এর দালানের ক্রয় মূল্য 1/1/2005 তারিখে 30 লক্ষ টাকা। 31/12/2014 তারিখে অবচয় সঞ্চিতি 10 লক্ষ টাকা। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় 1 লক্ষ টাকা। 1/7/2015 তারিখে দালানটি 25 লক্ষ টাকায় বিক্রয় করা হয়। এখানে তিনটি করণীয় রয়েছে। 2015 সালের অবচয় কত? খতে 2005, 6 এবং 2015 সালের অবচয় জাবেদা করো, এবং গতে বলা হয়েছে দালান হিসাব এবং অবচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম করণীয় কত কি চাইছি? 2015 সালের অবচয় কত? 15 সালে দালানটি বিক্রি করা হচ্ছে 25 লক্ষ টাকায়। আর ওপাশে বলতেছে 15 সালের শুরুর দিনে, অর্থাৎ 1 জানুয়ারি 2015-তে আমার অবচয় সঞ্চিতি ছিল 10 লক্ষ টাকা। তো কারণ 31/12/2014 আর 1 জানুয়ারি 2015 একই কথা, তো 1 জানুয়ারি 2015 পর্যন্ত আমার অবচয় সঞ্চিতি ছিল 10 লক্ষ টাকা। আবার বলতেছে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় 1 লক্ষ টাকা। তার মানে আমার বছরে অবচয় হয় হচ্ছে 1 লক্ষ টাকা। তো বছরে যদি আমার অবচয় 1 লক্ষ টাকা হয়, আমি সম্পত্তি বিক্রি করতেছি 1 জুলাই তারিখে, 2015 সালের 1 জুলাই তারিখে। তার মানে 2015 সালে আমার সম্পত্তিটা ব্যবহৃত হয়েছে মাত্র 6 মাস, জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত। 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত 15 সালে এই 6 মাস সম্পত্তিটি ব্যবহৃত হয়েছে। তাহলে 6 মাসের অবচয় আমাকে বের করতে হবে। তো
1 জুলাই 2015 পর্যন্ত যে 6 মাসের অবচয় বের করব, সেক্ষেত্রে আমরা দেখব বার্ষিক অবচয় যদি 1 লাখ হয়, অর্থাৎ 12 মাসে যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে 6 মাসে কত? 50,000 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম যে 2015 সালের অবচয়ের পরিমাণ হলো 50,000 টাকা। তাহলে 2015 সালে যদি অবচয় হয় 50,000 টাকা, যেটা আমার অবচয় সঞ্চিতিতে জমবে, আমার অবচয় সঞ্চিতিতে ইতোমধ্যে কত জমানো ছিল? 10 লক্ষ টাকা। তাহলে এই 6 মাসের 50,000 যোগ করে তাহলে মোট অবচয় সঞ্চিতি কত হলো? 10,50,000 টাকা। তাহলে আমার মোট অবচয় সঞ্চিতি 10,50,000 টাকা। তাহলে করণীয় ক আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার খ আমরা কিভাবে করব? 2005, 6 এবং 2015 সালে জাবেদা করতে বলছে। তো আমরা জাবেদার দিকে তাকাই। দেখো, 2005 সালের জানুয়ারির 1 তারিখে দালানটি ক্রয় করা হয়েছিল। তখন জাবেদা করেছি আমরা দালান কোঠা ডেবিট 30 লক্ষ টাকা, নগদান ক্রেডিট 30 লক্ষ টাকা। আর 2005 সালেরই ডিসেম্বরের 31 তারিখে আমরা অবচয় করেছি, ওই যে বার্ষিক অবচয় যেহেতু 1 লক্ষ টাকা, তাহলে 1 লক্ষ টাকার জাবেদা করেছি অবচয় খরচ ডেবিট, অবচয় সঞ্চিতি ক্রেডিট 1 লক্ষ টাকা করে। আর সেটা বন্ধ করার জন্য জাবেদা করেছি আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা। তাহলে 5 সাল শেষ। এবার 6 সালে গিয়ে তো আর দালান কোঠা নতুন করে কিনিনি, তাহলে দালান কোঠার জাবেদা হবে না, শুধু অবচয়ের জাবেদা হবে। আমি আগেই বলেছিলাম যে আমার যে তারিখে দালান ক্রয়ের কথা বলবে শুধু সেই তারিখে দালান কিনবো, কিন্তু অবচয়ের ক্ষেত্রে আমাকে নতুন করে বলা লাগবে না যে অবচয়ের জাবেদা করো। যে সালের জাবেদা করতে বলবে সেই সালে আলটিমেটলি আমি অবচয়ের জাবেদা করবই। এই জন্য যেহেতু আমার এই করণীয় খতে বলেছে 2005, 2006 এবং 2015 সালে জাবেদা করো, সেহেতু 5 সালে জাবেদা আমি করেছি, 6 সালে গিয়ে শুধু অবচয়ের জাবেদা করব। অবচয় খরচ ডেবিট, অবচয় সঞ্চিতি ক্রেডিট, আবার বন্ধ করার জন্য আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট, টাকা কিন্তু 1 লাখ করেই। এইবার 15 সালে জাবেদা করব জুলাইয়ের 1 তারিখে। জুলাইয়ের 1 তারিখে যখন জাবেদা করব, আমরা ইতিমধ্যে করণীয় খতে অবচয়ের টাকার পরিমাণ বের করে ফেলেছি। কত টাকা? 50,000 টাকা। তাহলে জাবেদা করব অবচয় খরচ ডেবিট 50,000 টাকা, অবচয় সঞ্চিতি ক্রেডিট 50,000 টাকা। এইবার তোমাদের আগেই বলেছি যেহেতু জুলাইয়ের 1 তারিখে দালানটি বিক্রি করা হয়েছে, তাহলে দালান বিক্রি যখন করা হবে তখন আগেই ওই দালানের যত অবচয় সঞ্চিতি থাকবে সব অবচয় সঞ্চিতিকে বন্ধ করার জন্য একটা জাবেদা করব। কি জাবেদা করব? অবচয় সঞ্চিতি ডেবিট, দালান কোঠা ক্রেডিট। দেখো সেই জাবেদাটা করেছি, আর টাকা দেখিয়েছি কিন্তু 10,50,000 টাকা। কারণ কি বলেছিলাম, 2015 সালের 1 জানুয়ারি পর্যন্ত এমনিতেই 10 লক্ষ জমা ছিল, আর 15 সালের জুলাই পর্যন্ত হয়েছে আরও 50,000, মোট 10,50,000 টাকা। তাহলে অবচয় সঞ্চিতি ডেবিট 10,50,000, দালান কোঠা ক্রেডিট 10,50,000 টাকা। এইবার আমি দালান কোঠাটি বিক্রি করব। তো বিক্রি করার সেক্ষেত্রে আমি কি করছি দেখো, আমার 30 লক্ষ টাকা ছিল দালানের দাম, সেইখান থেকে ইতোমধ্যে আমি দালান কোঠাকে ক্রেডিট করেছি 10,50,000 টাকা। তাহলে এই মুহূর্তে আমার দালানের পুস্তক মূল্য হচ্ছে 19,50,000 টাকা। 19,50,000 টাকা মূল্যের দালানটি আমি বিক্রি করেছি 25 লক্ষ টাকায়। 19,50,000 টাকা পুস্তক মূল্যের দালানটি বিক্রি করেছি নগদে 25 লক্ষ টাকায়। তাহলে কি আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? নিঃসন্দেহে তোমরা বুঝতে পেরেছো লাভ হচ্ছে আমাদের, কারণ 19,50,000 টাকা যার দাম তা সে বিক্রি করে পাচ্ছি 25 লাখ, তাহলে আমার লাভ হচ্ছে 5,50,000 টাকা। এবার তাহলে বিক্রয়ের জাবেদা হবে নগদান ডেবিট 25 লক্ষ টাকা, কারণ নগদে পেয়েছি, দালান কোঠা ক্রেডিট 19,50,000 টাকা, কারণ 19,50,000 টাকা পুস্তক মূল্যের দালান কোঠাটি আমার চলে যাচ্ছে, আর এই বিক্রয়ে আমার লাভ হচ্ছে 5,50,000 টাকা। ফলে আমি দালান বিক্রয়ের লাভ ক্রেডিট করছি 5,50,000 টাকা। বিক্রয়ের জাবেদা শেষ। এইবার আসো ডিসেম্বরের 31 তারিখে আমার আয় এবং ব্যয়ের আইটেম বন্ধ করার জাবেদা করি, যাকে বলে সমাপনী জাবেদা। প্রথমেই ওই যে 50,000 টাকার অবচয় খরচ ডেবিট করেছিলাম, এখন এটাকে বন্ধ করব। আগেই আমরা শিখেছি বন্ধ করার জাবেদা কি, অবচয় খরচ ছিল ডেবিট, এখন করব ক্রেডিট। আর তাহলে ডেবিট কী করবো? আয় বিবরণী। তাহলে জাবেদা কি দাঁড়ালো? আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট 50,000 টাকা। এটা গেল ব্যয়ের বন্ধ করার জাবেদা। এবার আমরা আয়ের বন্ধ করার জাবেদা করব। কত হয়েছিল আয়? ওই যে দালান বিক্রয়ে লাভ হয়েছিল 5,50,000 টাকা, এটা ক্রেডিট করছিলাম। এখন এটাকে আমরা বন্ধ করব, লিখব দালান কোঠা বিক্রয় লাভ ডেবিট 5,50,000 টাকা, আর আয় বিবরণী ক্রেডিট 5,50,000 টাকা। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখলে
একটা সম্পদ বিক্রয়ের জাবেদা কেমন হয়, ক্রয়ের জাবেদা কেমন হয়, অবচয়ের জাবেদা কেমন হয়, তোমরা আশা করি শিখতে পারলে। তো এটার খতিয়ান আমরা একটু দেখব। দেখো, যখন আমরা অবচয়ের জাবেদা করব তখন প্রথমেই 2005 সালের তোমরা নর্মালি যে খতিয়ান শিখেছো জাবেদা অধ্যায়, সেই খতিয়ানে যেভাবে ঘর কাটে সেভাবে ঘর কাটলে 2005 সালের ডিসেম্বর 31 তারিখে যখন অবচয়ের জাবেদা হয়েছিল, তোমরা করেছিলে অবচয় ডেবিট, অবচয় সঞ্চিতি ক্রেডিট। তো অবচয়ের খতিয়ান যেহেতু করছো, তাহলে অবচয় যেহেতু ডেবিট ছিল, এই জন্য ডেবিট টাকার ঘরে 1 লাখ টাকা বসালে, বিবরণী ঘরে উল্টো নাম বসালে অবচয় সঞ্চিতি। জেরে নিয়ে গেলে ডেবিটে 1 লক্ষ টাকা। খেয়াল করে দেখো, অবচয় কিন্তু ঠিক তার ওই বছরের 31 ডিসেম্বর তারিখে আবার বন্ধ করেছিল তখন অবচয় কী করেছিল, ক্রেডিট। এই জন্য দেখো এখানে আবার ক্রেডিটে 1 লক্ষ টাকা বসিয়েছি, বিবরণী ঘরে বিপরীত নাম আয় বিবরণী বসিয়েছি। তাহলে জেরে কি হলো, শূন্য হয়ে গেল। ঠিক একইভাবে 2006 সালেও ঠিক একইভাবে আমরা জাবেদা দুটো করে কোনো জের নাই। 2015 সালেও ঠিক একই জিনিস। এবার আসো অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় দালান কোঠার খতিয়ানটা কীভাবে করতে হয়। আমরা 2005 সালের ডিসেম্বর 31 তারিখে যখন জাবেদা হয়েছিল অবচয় ডেবিট, অবচয় সঞ্চিতি ক্রেডিট, সঞ্চিতি যেহেতু ক্রেডিট, আর এই অবচয় সঞ্চিতি খতিয়ানে ক্রেডিট দিকে দেখো আমি 1 লক্ষ টাকা বসিয়েছি, বিবরণীর ঘরে লিখেছি অবচয় খরচ। অনুরূপভাবে ওই 1 লক্ষ টাকা আমার জেরের ক্রেডিটই চলে গেলো 1 লক্ষ টাকা। যেহেতু আমার এই 1 লক্ষ টাকা 2005 সালে আর বন্ধ হয়নি, সেহেতু 2006 সালের জানুয়ারির 1 তারিখে এটা ব্যালেন্স বিডি বা উদ্বৃত্ত আকারে আমাকে দেখাতে হবে আলাদা করে। এই জন্য জানুয়ারির 1 তারিখে তখন আমি লিখছি উদ্বৃত্ত বা ব্যালেন্স বিডি লিখে জেরের ক্রেডিটে কিন্তু আবার 1 লক্ষ টাকা বসিয়েছি, কারণ এটা 2006 সালের ব্যাপার, নতুন করে বসাচ্ছি আমি। আমার 2005 সাল তো দেখানো হয়ে গিয়েছে। তাহলে 2006 সালের শুরুতে আমি উদ্বৃত্ত বা ব্যালেন্স বিডি নামে 1 লক্ষ বসালাম, এবং 2006 সালের ডিসেম্বর 31 তারিখে আবার নতুন করে অবচয় হয়ে সঞ্চিতিতে ক্রেডিট হয়েছে 1 লক্ষ টাকা, যা আমার জেরকে তৈরি করেছে 2 লক্ষ টাকা। তাহলে 2006 সালের শেষে আমার জের হলো 2 লক্ষ টাকা, যা আমি 2007 সালের শুরুতে জানুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি নামে 2 লক্ষ টাকা বসাবো। কিন্তু আমার তো 2007 সালের খতিয়ান চাইনি, এরপরে চেয়েছে 2015 সালের খতিয়ান। তো 2015 সালের শুরুতে আমি যেটা বসাবো উদ্বৃত্ত বা ব্যালেন্স বিডি নামে 10 লক্ষ টাকা, যা আমাকে কিন্তু অঙ্কে বলে দিয়েছে যে 2014 সালের 31 ডিসেম্বর তারিখে উদ্বৃত্ত রয়েছে 10 লক্ষ টাকা, যেটা 15 সালের জানুয়ারি 1 তারিখে আমি উদ্বৃত্ত নামে আগে বসালাম 10 লক্ষ টাকা, এবং জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত আমার অবচয় হয়েছে 50,000 টাকা, যেটা ক্রেডিট করলাম করে 10 লক্ষের সঙ্গে 50,000 যোগ করে আমার জের হলো 10,50,000 টাকা। এবার যখন আমি সম্পত্তিটা বিক্রি করতে যাচ্ছি, আমার অবচয় সঞ্চিতি বন্ধ করার জন্য যে জাবেদা করেছি অবচয় সঞ্চিতি ডেবিট, দালান কোঠা ক্রেডিট, খেয়াল করে দেখো যেহেতু অবচয় সঞ্চিতি ডেবিট করেছি, তাই অবচয় সঞ্চিতি ডেবিটে আমি 10,50,000 টাকা বসালাম, আর ব্যাখ্যার ঘরে লিখলাম দালান কোঠা। ফলে কি হলো, আমার অবচয় সঞ্চিতিতে আর কোনো জের নাই, শূন্য হয়ে গেল। এবার তোমরা দালান কোঠার যেটা দেখতে পারো, দালান কোঠা 2005 সালের এপ্রিলের, এটা এপ্রিল লেখা হয়েছে কিন্তু হবে জানুয়ারির 1 তারিখ সম্ভবত, যে তারিখে কিনেছি সেই তারিখে আমার অবচয় ছিল হচ্ছে দালান কোঠার মূল্য ছিল 30 লক্ষ টাকা, যেটা আমি জাবেদা করেছিলাম দালান কোঠার ডেবিট, এই জন্য ডেবিটে বসালাম টাকাটা, আর ব্যাখ্যার ঘরে লিখলাম নগদ, জেরেও চলে গেল 30 লক্ষ টাকা। নর্মালি ওটা 2006 সালের জানুয়ারির 1 তারিখে আমি ব্যালেন্স বিডি নেমে ওই টাকাটাই বসাবো, এই রিলেটেড আর কোনো জাবেদা না হওয়ার কারণে আর কিছুই হয়নি। 15 সালের জানুয়ারি 1 তারিখেও ঠিক একই জিনিস, উদ্বৃত্ত লিখে 30 লক্ষ টাকা বসাবো। এইবার অবচয় সঞ্চিতি বন্ধ করতে গিয়ে আমি যে জাবেদা করেছিলাম অবচয় সঞ্চিতি ডেবিট, দালান কোঠা ক্রেডিট, দালান কোঠা যেহেতু ক্রেডিট করছি, দেখো ক্রেডিটে গিয়ে ওই 10,50,000 টাকা বসালাম, এবং আমার জেরে থেকে গেল 19,50,000 টাকা। যে 19,50,000 টাকা কিন্তু আমি আবার বিক্রয় জাবেদা করতে গিয়ে দালান কোঠাকে ক্রেডিট করছিলাম, এই জন্য দালান কোঠাকে দেখো ক্রেডিট করেছি, আবার 19,50,000 টাকা বিপরীত নাম দিয়েছি নগদান। ফলে আমার দালান কোঠায় কিন্তু আর কোনো জের নাই, শূন্য হয়ে গেল। তো প্রিয় ছাত্রছাত্রী, এইভাবেই আমাদের অবচয়ের অধ্যায়ের খতিয়ানগুলো করতে হয়। তোমরা আশা করি শিখেছো। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস বক্সে করবে প্রশ্নগুলো, ইভেন প্রয়োজনে সরাসরি ফোনও দিতে পারো। ভিডিওর শুরুতেই আমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়া রয়েছে। তো এখানে আরেকটা অঙ্ক রয়েছে, এই অঙ্কটা তোমাদের জন্য থাকবে, এটাও হোমওয়ার্ক থাকবে। এই অঙ্কটা করতে গিয়েও যদি কোনো সমস্যায় পড়ো আমাকে ইনবক্সে জানাবে, কমেন্টস বক্সে জানাবে এবং ফোন করতে পারো।
প্রিয় ছাত্রছাত্রী, যদিও এখানে সমাধান করে দেওয়া আছে, আমি আলোচনা সংক্ষিপ্ত করতে গিয়ে এখন আলোচনা করব না। এখানে তোমাদের একটা জিনিস দেখাতে চাই যে আয় বিবরণীতে অনেক সময় এই অবচয়ের অঙ্কগুলোর প্রভাব কেমনে পড়ে তা দেখাতে হয়। দেখো আমি এখানে কিভাবে দেখিয়েছি সেটা। আয় বিবরণী লিখে বিবরণী টাকা ঘর লিখেছি, যেমন তোমরা আয় বিবরণী করে থাকো, যেখানে পরিচালন ব্যয় অংশে গিয়ে শুধু তোমরা অবচয় খরচটা দেখাবে। দেখো 15 সালের অবচয় খরচ 7,500 টাকা, যেটা আমি পরিচালন ব্যয় নামে দেখিয়েছি। আবার পরিচালন ব্যয় 2016 সালেও আমি আন্ডারলাইন করে অবচয় খরচ দেখিয়েছি। 17 সালেও অবচয় খরচটা দেখিয়েছি। পাশাপাশি যদি কোনো লাভ বা ক্ষতি থাকে বিক্রয় করতে গিয়ে, সেটা অপরিচালন ব্যয় বা আয় নামে দেখিয়ে আমাকে আয় বিবরণী সম্পন্ন করতে হবে। আর আর্থিক অবস্থার বিবরণী তো একইভাবে যখন আমরা করি তখন তো সম্পদ দায় এগুলো দেখাতে হয়। দেখো কী করেছি, ওখানে বিবরণী টাকা লিখে উপরে শিরোনাম দিয়েছি আর্থিক অবস্থার বিবরণী, আর ভিতরে স্থায়ী সম্পদ লিখে ব্র্যাকেটের সাল দিয়েছি, দিয়ে যে সম্পত্তি সেই সম্পত্তিটা লিখে পুরো টাকার ফিগারটা বসাবো। যেমন 32,000 টাকা যদি সম্পত্তির দাম হয়, সেটা বসিয়ে সেখান থেকে ওই বছরের অবচয় সঞ্চিতি বাদ দেবো, 7,500 টাকা দেখো বাদ দিয়ে থাকলো 24,500 টাকা। আবার পরের বছর আবার একইভাবে স্থায়ী সম্পদ লিখে 2016 লিখবো, যন্ত্রপাতি হিসাব লিখে ওই মূল টাকাটাই লিখবো আবার 32,000 টাকা লিখে দেখো বাদ অবচয় লিখবো। গত বছরের যেটা বাদ দিয়েছিলাম 7,500 টাকা, সেটার সঙ্গে এই চলমান বছরের অবচয়টা যোগ করে মোট টাকাটা বাদ দিব। যেমন ধরো ওই যে 7,500 আর 8,000 যোগ করে 15,500 একসঙ্গে বাদ দিলাম। একইভাবে 17 সালে যখন যন্ত্রপাতি আবার সে 32,000 বসাবো, এবং আগে ছিল 15,500, নতুন এই বছর 4,500, মোট 20,000 বাদ দিয়ে থাকলো 12,000 টাকা। আর এই সম্পত্তিটা যেহেতু 17 সালে বিক্রি করা হচ্ছে, ফলে যন্ত্রপাতি বিক্রয়ের নামে টোটাল 12,000 আবার বাদ দিয়ে জিরো করে দেখাবো। তার মানে স্থায়ী সম্পদে আমার যন্ত্রপাতি নামে আর কোনো সম্পদ নাই। এইভাবে আর্থিক অবস্থার বিবরণী দেখাতে হয়। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সম্পদ বিক্রয় কীভাবে করতে হয় সেটা জাবেদাও দেখলা, খতিয়ানও দেখলা, প্রতিস্থাপনে জাবেদা এখন আলোচনা করব না। এই অঙ্কটায় আর একবার তোমাদেরকে এখানে বিভিন্নভাবে আলোচনা করে দেখানো হয়েছে, কিন্তু আর আলোচনা দীর্ঘ করব না। নেক্সট আলোচনা ইনশাল্লাহ তোমাদের আরও বিস্তারিত আলোচনা করব। তো অধিবেশনে বসার জন্য, মনোযোগ দিয়ে শোনার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।